হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ইতিহাসের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো প্রথমে আমরা সিলেবাস আর নাম্বার বিভাজনটা দেখে নিই। তো তোমাদের দেখতে পাচ্ছ 3, 4, 5, 7, 8 এবং 9 এই কটা হচ্ছে সিলেবাস পরীক্ষাতে আছে। নামগুলো তোমরা দেখে নাও এবং এখানে পাশে নাম্বার প্যাটার্নও দেওয়া আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে। তো তোমরা একটা ভালো করে দেখে নেবে। এবার যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার প্রশ্ন উত্তর শুরু করা যাক। একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক করে টোটাল 14টা। প্রথম বলছে নগরম স্থাপন করা হয় কিসের জন্য? হচ্ছে বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য নগরম স্থাপন করা হয়। 2 নম্বর, পবনদূত কাব্য রচনা করেছিলেন কে? সেটা হচ্ছে ধৈ। 3 নম্বর, বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ হলো, নির্মাণ কথার অর্থ হচ্ছে মুক্তি। এরপর 4, ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে হচ্ছে উলাক। এরপর 5 দাগেরগুলো বলছে লোদি বংশের শেষ সুলতান ছিলেন কে? লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। 6 নম্বর, পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন সেটি হচ্ছে রোমের সঙ্গে তিনি বিজয়নগরের তুলনা করেছিলেন। 7 নম্বর, মোগল দরবারের নবরত্নের একজন ছিলেন হচ্ছেন বীরবল। নেক্সট 8, ঔরঙ্গজেব মারা যান কত সালে? তিনি হচ্ছেন 1707 খ্রিস্টাব্দে মারা যান। নেক্সট 9, রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন হচ্ছেন রামানন্দ। 10, আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে তিনি হচ্ছেন আব্দুস সামাদ। নেক্সট, দীপক রাগ তৈরি করেছিলেন হচ্ছেন তানসেন। 12 নম্বর, কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল? তো শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল হচ্ছে 1674 খ্রিস্টাব্দে। নেক্সট বলছে আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন কে? লিখেছিলেন হচ্ছেন আবুল ফজল হচ্ছেন আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন। এরপর 14 নম্বর, পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত রয়েছে? তো পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত রয়েছে। এরপর 2 দাগেরগুলো করব। নির্দেশ মতো উত্তর দাও। 1 করে 14টা। প্রথমটা যেটা আছে 2-1 কথায় উত্তর দিতে হবে। প্রথম বলছে হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? তিনি হচ্ছেন লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। তারপর 2টা বলছে কাকে শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন? এটা দেখবে অনেক মুভিতেও দেখা যায়। তিনি হচ্ছেন আফজল খানকে। তিনি হচ্ছেন হাতে একটা বাঘের মতো নখ দিয়ে মেরে কিন্তু হত্যা করেছিলেন। এরপর বিয়ের দাগে বেমানানটি খুঁজে আমাদের বার করতে হবে। প্রথমটা বলছে ওদন্তপুরী, বিক্রমশীল, আর নালন্দা, আর হচ্ছে লখনৌতি। তো এখানে হচ্ছে লখনৌতিটা, কারণ এটা একটা শহর আর বাকিগুলো প্রাচীন শিল্পাকেন্দ্র। তোমাদের কারণটা আমি লিখে দিয়েছি, তোমাদের কারণ লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট উত্তরটা লিখবে। তারপর ইকতা, খরাজ, জাকাত এবং খামস। তো এখানে হচ্ছে জাকাতটা বেমানান, কারণ হচ্ছে এটি ধর্মীয় কর আর বাকিগুলো রাজ্য কর। এরপর সিয়ের দাগে সত্য মিথ্যা লিখতে হবে। তো সত্য মিথ্যার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমির শব্দের অর্থ আভিজাত্য, এটা হচ্ছে মিথ্যা। তারপর মোট 5টি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল, এটা সত্য। এবার ডিয়ের দাগেরগুলো করব। শূন্যস্থান পূরণ বলছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কে? প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন আহমেদনগরের হচ্ছে
মালিক অম্বার। তার ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন হচ্ছেন, এটা আমরা সকলেই জানি যে বইয়ের সামনেও লেখা দেখবে, ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর হচ্ছে বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। তো বিবৃতিতে দেখো, সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কম হয়েছিল। তো ব্যাখ্যা 1, সেন রাজারা ছিলেন বৌদ্ধ মতবাদে বিশ্বাসী। ব্যাখ্যা 2, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, নাকি শূদ্রের সংখ্যা বেড়ে গিয়েছিল। তো সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল, কারণ হচ্ছে ব্যাখ্যা 2টা সঠিক, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এরপরে বলছে বিবৃতি হচ্ছে, রানা প্রতাপ সিংহ চিতোর পর্যন্ত সমগ্র অঞ্চলের শস্য নষ্ট করেছিলেন। এর সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা 2, তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে চিতোর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন, এর জন্য তিনি কিন্তু নষ্ট করে দিয়েছিলেন। এরপরের আমরা দাগে দেখব আমাদের স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। তো এর উত্তরটা তোমরা দেখে নাও। আড়াই দিন কা ঝোপড়া, এটা হচ্ছে আজমিরে দেখা যায়। তারপর হচ্ছে ভক্তি সাধু হচ্ছে শ্রী চৈতন্য, পিয়েত্রা দুরা শিল্পের শৈলী হচ্ছে জাহাঙ্গীর, এবং তোতাই হিন্দ হচ্ছে আমির খসরু। এখানে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, দেখে নাও। তো আড়াই দিন কা ঝোপড়া একটা প্রাচীন মসজিদ যা রাজস্থানের আজমিরে অবস্থিত। এটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেন। তারপরে শ্রী চৈতন্য ছিলেন পঞ্চদশ শতকের একজন বিশিষ্ট ভক্তি সাধক, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন। আর হচ্ছেন পিয়েত্রা দুরা হলো এক ধরনের শিল্পশৈলী যেখানে মূল্যবান পাথর দিয়ে নকশা তৈরি করা হয়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল। আর আমির খসরু একজন বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন, যিনি তোতাই হিন্দ নামে পরিচিত ছিলেন। এবার হচ্ছে 3 দাগেরগুলো করব, 2টি বা 3টে বাক্য উত্তর দিতে হবে, যে কোনো 6টির। প্রথমটা বলছে, কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। তো ইউরোপের 9ম শতকে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। এটি মূলত ইউরোপের পশ্চিমাংশে বিস্তার লাভ করে, যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা ও কেন্দ্রীয় শাসনের দুর্বলতা কারণে হচ্ছে স্থানীয় শাসকরা নিজেদের মধ্যে ক্ষমতা ভাগ করে নেয়। আর হচ্ছে কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল। তো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে শেষ দিক থেকেই দিল্লির সুলতানি শাসক দুর্বল হয়ে পড়ে। কেন্দ্রীয় রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কয়েকটি আঞ্চলিক শক্তির উত্থান হয়। এর মধ্যে কয়েক উল্লেখযোগ্য হলো বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসন, এবং দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের শাসন। তারপরে জায়গিরদার কাদের বলা হয়, তোমরা দেখে নাও, উত্তরগুলো দেখে নাও, আমি আর এগুলো ডিটেলসে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে দোহা বলতে কি বোঝো, এটা দেখে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন, সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি। মিনিয়েচার কি, তারপরের প্রশ্নটা হচ্ছে মোগল যুগের 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। এরপর হচ্ছে বান্দা বাহাদুর কে ছিলেন। তারপরেরটা দেখে নাও, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটও মেরে নিতে পারো। গণতন্ত্র কাকে বলে, এরম বৈশিষ্ট্যটাও লিখে দিয়েছি। এরপরে 3 নম্বরের প্রশ্ন 5টি করতে হবে। প্রথমটা চর্যাপদ কি, উত্তরটা তোমরা ভালো করে দেখে নাও এবং পড়বে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দিল্লি সুলতানি শাসনকে তুর্ক আফগান যুগ বলা হয় কেন। এরপর হচ্ছে ঔরঙ্গজেবের শাসনকালে মোগল দরবারে মোগল অভিজাতরা কি কি ভাগে বিভক্ত হয়। এরপর দিনী এলাই কে প্রবর্তন করেন, এর মূল নীতি কী ছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তারপরে সুলতানি ও মুঘল যুগে গরিব সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল। নেক্সট, বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন, এটাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মাওয়ালি কাদের বলা হতো। নেক্সট 8 নাম্বার, মধ্যযুগে বাংলা সাহিত্যের অগ্রগতি কেমন ছিল বর্ণনা করো। তো প্রাথমিক পর্ব আর পরবর্তী পর্ব 2 ভাগে দেখিয়েছি।
তারপর হচ্ছে শাহজাহানের রাজত্বকালে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার কি সংকট দেখা দিয়েছিল, এটাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর সরকারের কাজগুলি কি কি, তো সরকারের কাজগুলো দেখে নাও, সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি, তোমরা এইভাবেই লিখবে। তারপরে 5-এর দাগে হচ্ছে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 করে, ঠিক আছে, বাংলা হয়ে গেছে। 15 নম্বর, তো জাপ্তি প্রথার বর্ণনা দাও, উত্তরটা তোমরা দেখে নাও। তারপরে গুরু নানক সম্পর্কে টিকা, খুব ইম্পর্টেন্ট গুরু নানক। তারপরে সুফিবাদ কি, এর বৈশিষ্ট্য কি ছিল, তো পয়েন্টগুলো সুন্দর করে পয়েন্ট করে করে লিখেছি, তোমরা এইভাবে পড়বে। তারপরে মুঘল সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, তো এটা দেখানোর আগে এই পেজটা একটু তাড়াতাড়ি চলে গেছে, এটা তোমাদের আমি আর একবার দেখিয়ে দিই। এবার এটা দেখে নাও, মুঘল সাম্রাজ্যের প্রধান যে বৈশিষ্ট্যগুলির বর্ণনা, উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি খুবই ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শেরশাহ তার শাসন ব্যবস্থায় কি কি মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তো ভূমি রাজস্ব, পাট্টা, এছাড়া কুবলীয়ত, বিচার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলোকে তিনি গ্রহণ করেছিলেন, ধর্মনীতি। এরপরে হুমায়ুনের মৃত্যুর পর আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিলেন, তো পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে উত্তরগুলো লেখা আছে, তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ইতিহাসের 3rd ইউনিট টেস্টের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আশা করছি তোমাদের এই রকম প্রশ্নই পরীক্ষায় দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। আর যারা পিডিএফটা কিনতে চাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপে এই ভিডিওটার আর তোমরা SMS মানে স্ক্রিনশট নিয়ে আমাকে SMS করবে এবং বাই পিডিএফ এই কথাটি লিখবে, আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, ওখানে পেমেন্ট করলে PDF তোমাদের দিয়ে দেবো। তো তোমরা দুইভাবে কিন্তু PDF কালেক্ট করে নিতে পারবে, যার যেটা সুবিধা হবে সে সেইভাবে নিয়ে নেবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।